বৃষ্টির শব্দটা কানে যা শোনা যায় তার চেয়েও বেশি যেন চোখের ওপর এসে পড়ছিল। ঝিরঝিরে নয়, টিপটিপও নয়, এক ধরনের ধারাবাহিক ঠান্ডা বৃষ্টি, যেটা গায়ে লাগলেই মনে হয় কেউ আঙুল দিয়ে বারবার ঠোকাঠুকি করছে। কাঁঠালডাঙ্গা শ্মশানের আকাশটা কালো মেঘে এত ভারী হয়েছিল যে চাঁদের আলো যেন ভিতরে ঢুকতে পারছিল না। তবু শ্মশানের জমি জ্বলতে জ্বলতে নিভে আসা চিতার কয়লার মতো অন্ধকারে নিজেই একটা আলো তৈরি করে রাখে। কুড়ে ঘরের দাওয়ার সামনে দাঁড়িয়ে হেমন্ত বাইরের দিকে তাকিয়েছিল। কেউ বৃষ্টিকে এভাবে দেখে না, সবাই দেখে ভেজার ভয় পেয়ে। আর হেমন্ত দেখছিল, কারণ তার চোখের সামনে দাওয়ার একপাশে টেনে রাখা আছে আজকের ঝামেলাটা। একটা আঁত পোড়া দেহ চিতা থেকে টিনে এনে রেখেছে, কারণ আগুন ভালোভাবে ধরেনি। লোকজন তাড়াহুড়ো করে চলে গেছে। পয়সা দিয়ে দিলাম তো, বাকিটা তোমার কাজ। এই কথাটা যেন শ্মশানে সবচেয়ে বেশি শোনা যায়। আধপোড়া চামড়া সরে গিয়ে কোথাও কোথাও হাড় বেরিয়ে আছে। মুখের এক পাশ কালচে, অন্য পাশটা ধবধবে সাদা, যেন আগুন একটা পাশে থেমে গেছে, আরেক পাশে সমস্ত কাজ শেষ করে দিয়েছে। হেমন্ত এইসব দেখে বড় হয়নি, কিন্তু ৮ বছর ধরে এই শ্মশানে একা পড়ে থাকতে থাকতে এইসবকে তার জীবন বানিয়ে ফেলেছে। তবু আজ দেহটার দিকে তাকালেই বুকের ভিতরটা একটু অন্যরকম ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ মাথাটার অবস্থা ঠিক নয়। দেহটা চিতায় তুলতে গিয়ে হেমন্ত লাঠি দিয়ে একবার ঘা মেরেছিল, পুরনো অভ্যাস। অনেক সময় আধপোড়া দেহে গ্যাস জমে হঠাৎ নড়ে ওঠে, লোকজন ভয় পায়। ভয় দূর করার জন্য হেমন্ত মাথায় আঘাত করে খুলিটা ফাটিয়ে দেয়। বিশ্বাসে নয়, প্রয়োজনেই করে। আজও তাই করেছিল। কিন্তু খুলির ফাটা অংশ থেকে রক্তের মতো থকথকে কিছু নয়, বরং একটা অদ্ভুত কালচে আঠালো জিনিস উপচে উঠেছিল, ঠিক যেন ভেজা কয়লার গুঁড়ো আর জমাট কাদার মিশ্রণ। ফাটা খুলির ভিতরটা কেমন হাঁ করেছিল। হেমন্তের মনে হলো অন্ধকারের মধ্যে ওই ফাঁকা খুলিটাই যেন তার দিকে তাকিয়ে আছে, যেন ওই মুহূর্তেই দুহাতে খুলির অংশটা সরিয়ে ভিতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে আসবে। হেমন্ত নিজেকেই গাল দিতে দিতে হেসে উঠল। শালা, ৮ বছর ধরে এখানে পড়ে আছি, তাও এইসব ভাবনা মাথায় আসে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে দাওয়ার কাছে রাখা দেহটার দিকে একবার তাকিয়ে সামনে ফিরেছিল। বৃষ্টি বাড়ছিল। কুড়ে ঘরের ভাঙা টিনের চালের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে মুখে লাগছিল। হেমন্ত চোখ মিটমিট করে আবার পিছন দিকে তাকালো। দেহটা নেই। ১ সেকেন্ডের জন্য তার মাথা খালি হয়ে গেল। কি হলো? এখানেই তো ছিল, গেল কোথায়? প্রথমে মনে হলো শেয়াল। শ্মশানের শেয়াল ভয় পায় না, মানুষকেই ভয় দেখায়। কিন্তু এত দ্রুত আর এত বড় দেহ টেনে নেওয়া? হেমন্ত হারিকেনটা একটু উঁচু করল। আলোটা দাওয়ার সামনে কাঁপতে কাঁপতে নাচল। বৃষ্টির শব্দের মধ্যে যেন আরও একটা শব্দ মিশে গেল, ভেজা মাটিতে কিছু ঘষ্টে যাওয়ার শব্দ। সে বাইরে তাকালো। চিতার জায়গাগুলো কিছু উঁচু কিছু নিচু, কোথাও কোথাও আতপোড়া কাঠের গন্ধ। কিন্তু দেহটা কোথাও নেই, আর গন্ধটাও কমে গেছে, যেন যে গন্ধটা এতক্ষণ বাতাসে ছিল কেউ একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। হেমন্তের বুকের ভিতরটা এবার সত্যি করে হিম হয়ে গেল। কে যেন দেখছে। সে হারিকেনটা তুলতে যাবে, ঠিক তখনই তার চোখ চলে গেল চালার দিকে। চালার ধারে টিন আর বাঁশের জোড়ার কাছে একটা ছায়া। আরেকটু চোখ সোজা হতেই রক্ত যেন একবারে নেমে গেল। ওই আধপোড়া দেহটা ২ হাত আর ২ পা দিয়ে চালার কিনারাকে আঁকড়ে ধরে ঝুলছে আর একভাবে তাকিয়ে আছে তার দিকে। মুখের আধপোড়া অংশ থেকে দাঁতগুলো দেখা যাচ্ছে, আর দাঁতগুলো খুব আস্তে আস্তে কাঁপছে। হেমন্ত ১ সেকেন্ড চমকে উঠেছিল, তারপর নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো। কে তুই? কেন এসেছিস সেখানে? দেহটা শব্দ করল না, কিন্তু ফাটা খুলির দিক থেকে ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগলো। আগুনের ধোঁয়া না, ভেজা ধোঁয়া। আর সেই ধোঁয়ার ভিতরে হেমন্ত যেন হাসির আভাস পেল। তারপর দেহটা অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে চালার ধারে উঠে বসল। হেমন্ত লাঠি তুলল। দেহ নিয়ে যাবি এখান থেকে, এই শ্মশান থেকে? সহজ ভাবছিস? হঠাৎ দূরে কোথাও বাজ পড়ল। বৃষ্টি যেন কয়েক গুণ বেড়ে গেল। আর সেই বাড়তি শব্দের মধ্যে হেমন্ত অনুভব করল তার কাঁধে কেউ হাত রেখেছে, একটা ঠান্ডা শক্ত হাত। হেমন্ত ঝটকারিয়ে পিছনে ঘুরল। কেউ নেই, শুধু দেয়ালে একটা কালো ছায়া সরে গেল। হেমন্ত ফিসফিস করে বলল, পাহারাদার। সে আবার সামনে ফিরল। দেহটা
আবার দাওয়ার পাশে আগের মতোই পড়ে আছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু হেমন্ত জানে শ্মশানে মিথ্যে বলে কিছু হয় না। বাইরে বৃষ্টি একটু কমল। হেমন্ত সিদ্ধান্ত নিল আজ রাতেই চিতাটা আবার সাজাতে হবে। দেহটা পুড়িয়ে শেষ না করলে সমস্যা হবে। সে পিছন দিক থেকে কাঠ টেনে আনতে লাগল। ঠিক তখনই অনুভব করল তার পিছনে কেউ বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখল কাঠের স্তূপে ওপর হেলান দিয়ে দেহটা বসে আছে, চোখ মেলে তাকিয়ে। হেমন্ত দাঁতে দাঁত চেপে বলল, চলে যা, বলছি চলে যা। দেহটা খিলখিল করে হেসে উঠল। আর সেই হাসির মুহূর্তে হেমন্তের চোখ চলে গেল জঙ্গলের দিকটায়। বৃষ্টির পর্দার মধ্যে দূরে গাঢ় অন্ধকারে দুটো ফ্যাকাশে হলুদ চোখ মিটমিট করে হাসছে। তার গলা শুকিয়ে গেল। আর ঠিক তখনই কুড়ে ঘরের দিকে আসার পথের দিক থেকে গরুর গাড়ির চাকার টুকটুক শব্দ ভেসে এলো। কেউ বাইরে থেকে ডাকল, হেমন্ত, হেমন্ত আছিস? আমি রঘু। ডাকটা কুড়ে ঘরের টিনের চালের ফাঁক দিয়ে ঢুকে হেমন্তের বুকের ভিতরটা কেঁপে উঠল। গরুর গাড়ির চাকার টুকটুক শব্দ থেমে গেছে, মানে লোকজন একেবারে দাওয়ার সামনে। এই বৃষ্টির রাতে এই শ্মশানে কারো আসা মানেই ঝামেলা। হেমন্ত হারিকেনটা উঁচু করল। আলোটা দাওয়ার বাইরে ছিটকে পড়তেই দেখা গেল দুজন দাঁড়িয়ে আছে। একজন লম্বা, চাদর জড়ানো, ভিজে মাথার চুল কপালে লেগে আছে। আরেকজন খাটো, হাতে আরেকটা হারিকেন, চোখে অস্বস্তি। লম্বা লোকটা এক ধাপ এগিয়ে এলো। চিনতে পারছিস? রঘু, বড়শালের রঘু। তার হাসিটা পুরনো, খোঁচা মেশানো। খবর পেলাম তুই নাকি এখন শ্মশানে থাকিস। হেমন্ত গলা শক্ত রাখল। খবর পেলি মানে কে দিল? তার চোখ কিন্তু বারবার জঙ্গলের দিকটায় চলে যাচ্ছিল। ওই হলুদ চোখ দুটো এখন দেখা যাচ্ছে না, আর না দেখা মানে বহু সময় বেশি ভয়ঙ্কর। রঘু পিছনে তাকিয়ে খাটো লোকটার দিকে ইশারা করল। এটা কানাই, গাড়ি চালায়, আমার সঙ্গে এসছে। কানাই মাথা নিচু করে ফিসফিস করল, নমস্কার দাদা। তার চোখ একবার দাওয়ার পাশে পড়ে থাকা আধপড়া দেহটার দিকে গিয়েই কুঁচকে উঠল, কিন্তু সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। হেমন্ত বলল, ভেতরে আয়, বৃষ্টি বাড়লে রাস্তা ডুবে যাবে। তারপর একটু থেমে যোগ করল, কিন্তু বেশি রাত করিস না রঘু, এই জায়গা ভালো না। রঘু মুখ বাঁকিয়ে হেসে ফেলল, ভালো না? তুই তো 8 বছর ধরে আছিস এখানে, তাহলে তোর কি হয়? সে দাওয়ার কাছে চোখ ঘুরিয়ে আধপড়া দেহটার দিকে তাকালো। ওটা আজকের? হেমন্ত সংক্ষিপ্তভাবে বলল, আধপড়া ছিল, আজগাতেই শেষ করব। রঘু ভেতরে ঢুকতেই টিনের চালে বৃষ্টির শব্দটা যেন আরও ঘন হয়ে উঠল। হারিকেনের আলো কাঁপতে কাঁপতে দেয়ালে ছায়া ফেলল, আর ওই ছায়াগুলোকে আজ অদ্ভুত লাগছে, যেন ছায়া শুধু নাচছে না, কিছু একটা বলতে চাইছে। হেমন্ত মাটির কলসি থেকে পাতলা তরল ঢেলে দুটো গ্লাস বাড়িয়ে দিল। শীতে গলা ভেজা থাক। রঘু এক চুমুকে অর্ধেক শেষ করে ফেলল। বাহ, তুইও দেখছি। সে হাসল, শুনেছিলাম ডোমদের নাকি এসব লাগে। হেমন্ত চোখ তুলে তাকালো। এখানে ডোম শব্দটা মুখে কম আনাই ভালো। রঘু কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দাওয়ার পাশের দিক থেকে একটা চিক শব্দ হলো, যেন শুকনো কাঠের নখ ঘষা। কানাইয়ের হাত থেকে গ্লাস পড়ে মাটিতে ঠক করে লাগলো, তরল ছিটকে গেল। কানাই শ্বাস আটকে বলল, দাদা, কই থেকে শব্দটা এলো? রঘু অস্বস্তি ঢাকতে গলা পরিষ্কার করল, ইঁদুর হবে। কিন্তু তার চোখ আটকে গেল দাওয়ার পাশে, কারণ আধপড়া দেহটার ফাটা খুলির দিক থেকে পাতলা কালচে ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগলো। আগুনের ধোঁয়া নয়, ভেজা, আঠালো, অস্বাভাবিক। হেমন্ত উঠে দাঁড়ালো, লাঠিটা হাজে তুলে নিল। ইঁদুর না, সে চাপা স্বরে বলল, এটা অন্য কিছু। রঘুর গলা কেঁপে উঠল, কি অন্য কিছু? হেমন্ত ধীরে বলল, দেহটা আজ ডাক পেয়েছে। তারপর একবার জঙ্গলের দিকে তাকিয়ে যোগ করল, আর শ্মশানে বৃষ্টির রাতে ডাকের মানে ভালো না। রঘু হেসে উঠতে চাইল, কিন্তু হাসি বেরোল না। শোন, তুই ভয় দেখাস কেন? একটা আধপড়া দেহ, এর আবার কি? ঠিক তখনই বাইরে জঙ্গলের দিক থেকে বৃষ্টির শব্দের ভেতর দিয়ে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। কেউ আছো? ভেতরে কেউ আছো? কানাই কেঁপে উঠে দেয়ালে ঠ্যাঁস দিল। মা, এইটা কে ডাকতেছে? হেমন্ত তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, কেউ উত্তর দিবি না, বাইরে তাকাবি না। রঘু মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। মেয়ে মানুষ, সে গলা নামিয়ে বলল, সাহায্য চাইছে হয়তো। হেমন্ত রঘুর দিকে এক ঝটকা তাকালো, চোখে সতর্কতা আর রাগ। এই শ্মশানে 3টে নিয়ম আছে, আর তুই এখনই একটাও ভাঙবি না। রঘু বিরক্ত হয়ে বলল, কি নিয়ম? হেমন্ত আঙুল তুলে বলল, 1,
বৃষ্টির রাতে ছাই স্পর্শ করা যাবে না। 2 আধপড়া দেহ ঘরে তোলা যাবে না। 3 জঙ্গলের দিক থেকে কেউ ডাকলে উত্তর দেওয়া যাবে না। রঘু শুকনো গলায় হাসল। দূর, এসব কুসংস্কার। মেয়ের কণ্ঠটা এবার আরও কাছে, যেন দাওয়ার সামনেই। দরজাটা খোলো, খুব কষ্ট হচ্ছে। কিন্তু দরজার বাইরে কোনো ছায়া নেই, কোনো পায়ের শব্দ নেই, শুধু কণ্ঠ আর বৃষ্টি। রঘুর বুক ধরফর করতে লাগলো, তবু অহংকার ছাড়ল না। সে এক পা এগিয়ে দরজার কাছে মুখ বের করে বলেই ফেলল, কে কে আছে ওখানে? 1 সেকেন্ডের জন্য বৃষ্টি যেন আবার থেমে গেল, আর ওই ফাঁকায় দাওয়ার পাশে আধপড়া দেহটার দাঁতগুলো খলখল করে নড়ে উঠল। ফাটা খুলির ভিতর থেকে কালচে আঠালো ধোঁয়া সাপের মতো গড়িয়ে বেরিয়ে এলো সোজা হারিকেনের শিখার দিকে। হেমন্তের মুখ সাদা হয়ে গেল, কারণ সে বুঝল রঘু নিয়ম ভেঙে ফেলেছে। আর নিয়ম ভাঙলে শ্মশান কখনো ক্ষমা করে না। আর নিয়ম ভাঙলে শ্মশান কখনো ক্ষমা করে না। হেমন্তের মুখটা একেবারে শক্ত হয়ে গেল। হারিকেনের শিখাটা কাঁপছে। শিখার চারপাশে কালচে আঠালো ধোঁয়া সাপের মতো পাক খাচ্ছে। দাওয়ার পাশে আধপোড়া দেহটার দাঁত খলখল করে নড়ছে, যেন কারোর অদৃশ্য হাত ভেতর থেকে চোয়ালটা টেনে দিচ্ছে। রঘু এক পা পিছিয়ে গেল। হেমন্ত, এটা এটা কি করল? হেমন্ত গর্জে উঠল না, গর্জালে ভয় বাড়ে। সে ধীরে ধীরে লাঠিটা শক্ত করল। তুই ডাকের উত্তর দিলি, এখন ওরা জানে এখানে অতিথি আছে। কানাই দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে পড়েছে, তার গলা শুকিয়ে গেছে। দাদা, আমি কসম খাই, আমি কিছু বলিনি। দাওয়ার বাইরে আবার সেই কণ্ঠ, এবার আরও কাছে, আরও কাঁপুনি ধরানো ভাবে। কেউ আছো? দরজাটা খোলো। রঘু এবার আর হাসতে পারল না, তবু নিজেকে বড় দেখাতে চাইছে। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, হয়তো সত্যি কেউ পথ হারিয়েছে। হেমন্ত এক ঝটকায় রঘুর কলার চেপে ধরল। শোন, শ্মশানে বৃষ্টির রাতে কেউ পথ হারায় না। পথ হারায় মানুষের মাথা, এখানে হারায় দেহ। আর যে কণ্ঠটা ডাকছে সেটা দেহ খোঁজে। ঠিক তখনই দাওয়ার পাশে আধপোড়া দেহটা হঠাৎ করে একটু কেঁপে উঠল। বসে উঠল না, কিন্তু ভেতর থেকে কেউ যেন মেরুদণ্ডটা টান দিল। ফাটা খুলির ভিতরে কালচে আঠালো জিনিসটা দপ করে উঠল, আর তার সঙ্গে বেরোলো চাপা একটা শব্দ, শরীরটা আমার। রঘুর বুকের ভেতর থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সে গিলে ফেলল। কানাই চোখ বন্ধ করে কাঁদতে শুরু করল। হেমন্ত হারিকেনটা দেহটার মুখের কাছে নিয়ে গেল। আলো পড়তেই ধোঁয়াটা কেঁপে উঠল, যেন আলোতে জ্বলে যায়। কিন্তু সেই সঙ্গে ধোঁয়াটা আরও লম্বা হয়ে হেমন্তের কবজির দিকে গড়িয়ে এলো। হেমন্ত লাঠি দিয়ে এক ঝটকায় ধোঁয়াটা ঠেলে সরালো। ধোঁয়াটা মাটিতে পড়ে আবার উঠল, ভেজা কাদার মতো, কিন্তু বাঁচা জিনিসের মতো। রঘু গলা কাঁপিয়ে বলল, এটা এটা কি ভূত? হেমন্ত ফিসফিস করে বলল, ভূত না, এটা ধোঁয়া মুখ। চিতার ধোঁয়া আর পোড়া দেহের গন্ধে থাকে, দেহ পেলেই ঢুকে পড়ে। বাইরে মেয়ের কণ্ঠ এবার একদম দরজার পাশে, খোলো, খুব কষ্ট হচ্ছে। কিন্তু দরজার বাইরে কোনো পায়ের শব্দ নেই, শুধু কণ্ঠ, আর কণ্ঠের সঙ্গে বৃষ্টির শব্দের ফাঁকে ফাঁকে একটা শুকনো হাসি। হেমন্তের চোখ সরাসরি দরজার খিলের দিকে গেল। খিলটা খুব আস্তে খট করে নড়ল। রঘু শ্বাস আটকে বলল, দরজা দরজা নড়ছে। হেমন্ত দাঁত চেপে বলল, ও ঢুকতে চাইছে। কানাই কেঁপে উঠে দাঁড়ালো, তাহলে আমরা পালাই? হেমন্ত একটা কথাই কেটে দিল, পালানো যায় না। শ্মশানের নিয়ম ভাঙলে শ্মশান আগে পথ বন্ধ করে। ঠিক তখনই কুড়ে ঘরের টিনের চালের ওপর ঠক 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 নখ দিয়ে টোকা মারার মতো শব্দ। বৃষ্টির ফোঁটার ছন্দ নয়, একেবারে ইচ্ছাকৃত ছন্দ। রঘু উপরে তাকালো। হারিকেনের আলো কাঁপতে কাঁপতে ছাদে উঠল, আর আলো পড়তেই দেখা গেল টিনের ওপর জমা পানি এক জায়গায় ঘুরছে, যেন কেউ দাঁড়িয়ে আছে। তারপর পানির মধ্যে একটা লম্বা আঁচড়, নখের দাগ, ধীরে ধীরে টেনে দিল কেউ। হেমন্ত গলা নামিয়ে বলল, পাহারাদার এসেছে। রঘু চোখ বড় করে তাকালো, পাহারাদার? হেমন্ত খুব ধীরে বলল, এই শ্মশানকে যে বাঁচিয়ে রাখে সে, কিন্তু সে নিয়মও চায়, নিয়ম ভাঙলে সে বিচারও করে। কথাটা শেষ হতেই দরজার খিলটা আবার নড়ল, এবার আরও শক্ত করে।
খট খট। কানাই আর রঘু দুজনেই খিল আঁকড়ে ধরল। হেমন্ত লাঠিটা দরজার আড়াআড়ি ঠেস দিল। তিনজনের জোরেও খিলটা যেন বাইরে থেকে কেউ টানছে। আর সেই টানার মাঝেই দাওয়ার পাশে আধপোড়া দেহটা ধীরে ধীরে বসে উঠল। এক পাশে পোড়া মুখ, অন্য পাশে সাদা হাড়, চোখের জায়গায় কালো গর্ত, আর গর্তের ভিতর থেকে লালচে একটা আভা, চোখের মতো। দেহটা গলা দিয়ে বাতাস ছাড়ার মতো করে বলল, ডাক দিয়েছে, এখন আর ছাড়ব না। হেমন্ত বুঝে গেল ধোঁয়ামুখ এখন হারিকেন নিভিয়ে দিতে চাইছে। হারিকেন নিভে গেলে ঘর অন্ধকার হবে, অন্ধকার হলেই দরজা খুলে যাবে, দরজা খুললেই পাহারাদার ঢুকবে, আর যে ভুল করেছে তাকেই আগে ধরবে। রঘুর মুখ দিয়ে অসহায় স্বর বেরোল, আমি তো জানতাম না। হেমন্ত চোখ না সরিয়ে বলল, জানতে হয় না, নিয়ম ভাঙলেই যথেষ্ট। আর ঠিক তখনই হারিকেনের শিখাটা একবার ফোঁস করে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শ্বাস এসে আগুনে ফুঁ দিল। শিখাটা ছোট হয়ে গেল। কানাই কেঁদে উঠল, দাদা, আলো আলো নিভে যাচ্ছে। হেমন্ত এক মুহূর্ত থমকে গেল, কারণ আলো নিভতে গেলে তার মাথায় একটাই কথা আসে, নিত্যানন্দ কাকার পুরনো সতর্কতা, বৃষ্টির রাতে আলো নিভলে দরজা বন্ধ রেখেও লাভ নেই। আর খিলটা ঠিক তখনই আরও একবার নড়ল, শেষবারের মতো জোরে, বৃষ্টির রাতে আলো নিভলে দরজা বন্ধ রেখেও লাভ নেই। হেমন্তের বুকের ভিতরটা দপ করে উঠল। হারিকেনের শিখাটা আরেকবার কিঁপে উঠল। শিখার ডগাটা নীলচে হয়ে গেল, তারপর হঠাৎ করে ছোট হতে হতে যেন হাঁপিয়ে পড়ল। ঘরের ভেতর আলো কমতেই দেয়ালের ছায়াগুলো মোটা হয়ে উঠল। ছায়া মোটা হওয়া মানে শুধু অন্ধকার বাড়া মানে অন্ধকারের ভিতর কিছু রূপ পায়। রঘু দুহাতে খিল চেপে ধরে হাঁপাচ্ছে, হেমন্ত, কিছু কর, আলোটা। কানালির গলা কাঁপছে, সে যেন কথা বলতে ভুলে গেছে, শুধু ফুপিয়ে ফুপিয়ে নিঃশ্বাস নিচ্ছে। দাওয়ার পাশে বসে থাকা আধপোড়া দেহটা খুব আস্তে মাথা ঘুলিয়ে হারিকেনের দিকে তাকালো, যেন তাকালেই আগুন নিভে যাবে। ফাটা খুলির ভিতর থেকে কালচে ধোঁয়াটা এবার আর মাটিতে পড়ছে না, শিকড়ের মতো ছড়িয়ে গিয়ে হারিকেনের নিচের দিকটা আঁকড়ে ধরছে। হেমন্ত বুঝে গেল এটা আগুন খেতে চায়। সে তৎক্ষণাৎ কুড়ে ঘরের এক কোণ থেকে শুকনো কাঠকুটোর একটা গোঝা তুলে হারিকেনের নিচে ঠেলে দিল, তারপর মাটির ছোট পাত্রে রাখা তেল ঢেলে দিল। ঝুঁকি, কিন্তু উপায় নেই। চালু থাক, চালু থাক, সে দাঁত চেপে ফিসফিস করল। শিখাটা একটু বড় হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে মেয়ের কণ্ঠ আবার ভেসে এলো। এবার আর কাঁদুনি নয়, একটা মিষ্টি টান। হেমন্ত, দরজাটা খোলো। রঘুর চোখ বড় হয়ে গেল। ও তোর নাম জানে? হেমন্তের মুখ শক্ত। নাম জানলেই মানুষ হয় না। কণ্ঠটা আবার বলল, খুব ঠান্ডা লাগছে, আমি ভিজে গেছি। বৃষ্টির শব্দের ভিতরে ওই কণ্ঠ এমনভাবে ঢুকে পড়ছে যেন কানের ভিতর কারোর ঠোঁট লেগে আছে। কানাই দুই হাত দিয়ে কান চেপে ধরল। দাদা, আমার মাথায় ঢুকে যাচ্ছে। হেমন্ত হঠাৎ করে উপলব্ধি করল এই কণ্ঠটা দরজার বাইরে না, কুড়ে ঘরের ভিতরেরই একটা জায়গা থেকে ভেসে আসছে, যেন দেয়ালের ভিতর কেউ দাঁড়িয়ে কথা বলছে। সে হারিকেনটা ঘুরিয়ে দরজার ফাঁকটার দিকে আলোর রশ্মি ফেলল। দরজার নিচের ফাঁক দিয়ে বৃষ্টির জল ঢুকছে, কিন্তু জল ঢোকার সঙ্গে সঙ্গে একটা পাতলা কালো ছায়াও ঢুকছে। ছায়াটা জল নয়, জলের ওপর দিয়ে গড়িয়ে আসছে। রঘু চিৎকার করে উঠল, ওটা কি? হেমন্ত গর্জে উঠল, খিল ঝাড়িস না। কিন্তু ঠিক তখনই ছাদের দিকে আবার ঠকঠক শব্দ, আরও কাছ থেকে। এবার যেন কেউ টিনের উপর হাঁটছে। টিনের পাতায় জমা জল ছিটকে পড়ার শব্দ টুপটুপ করে ঘরের ভিতর পড়ল। আর সেই টুপটুপের ফাঁকেই দরজার খিলটা হঠাৎ করে এক ঝাঁকুনিতে ছিটকে খুলে গেল। খটাস! রঘু পিছনে পড়ে গেল। কানাই মুখ দিয়ে একটা অস্পষ্ট আওয়াজ করে হাঁটু মুড়ে বসে পড়ল। দরজাটা অল্প একটু ফাঁক হলো। বৃষ্টির বাতাস আর ঠান্ডা কুয়াশা ভিতরে ঢুকে পড়ল। দরজার ফাঁকে কেউ দাঁড়িয়ে আছে? না, কেউ নেই। কিন্তু সেই ফাঁকাটায় শূন্যতার ভিতরেই যেন একটা উপস্থিতি। হেমন্তের শরীর সজোরে শিরশির করে উঠল। সে জানে এই অনুভূতি, এটা পাহারাদার। দেখা যায় না, কিন্তু দাঁড়ালে মনে হয় বাতাসও মাথা নিচু করে।
দাবার পাশে আধপড়া দেহটা তখনই খিলখিল করে হাসল, কিন্তু হাসিটা দেহের না, ধোঁয়ার। এবার ঢুকবে। হেমন্ত লাঠিটা তুলে দরজার সামনে দাঁড়ালো, চোখ কুচকে বাইরে তাকালো। বৃষ্টির পর্দা, অন্ধকার, জঙ্গলের দিকটা কালো, তবুও তার মনে হলো দরজার ঠিক বাইরে কেউ খুব উঁচিম একটা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, যেন মানুষ না, কিছু একটা বড়। ঠিক তখনই হারিকেনের আলো এক মুহূর্তের জন্য আরও কমে গেল, আর ওই ক্ষণিক অন্ধকারে দরজার ফাঁক দিয়ে একটা লম্বা চুল ভিতরে ঢুকল। চুলটা কালো, ভেজা আর অস্বাভাবিক লম্বা, মাটির ওপর দিয়ে গড়িয়ে আসছে। তারপর আরেকটা, যেন কারোর মাথার চুল দরজার ফাঁক দিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে। কানাই কেঁদে উঠল, দাদা, চুল ঢুকতেছে। রঘু হামাগুড়ি দিয়ে পিছনে সরে যাচ্ছে। এটা মানুষ না। চুলের ফাঁক দিয়ে এবার দেখা গেল একটা হাত, খুব সাদা নয়, খুব কালো নয়, কিন্তু অস্বাভাবিক ঠান্ডা রং। 5টা আঙুল, আঙুলের মাথায় লম্বা নখ, নখগুলো নড়ছে, যেন মাটি শুঁকে পথ খুঁজছে। হেমন্ত লাঠি দিয়ে এক ঝটকায় ওই হাতটার দিকে আঘাত করল। লাঠি লাগল, কিন্তু মাংসে লাগার শব্দ হলো না, বরং যেন ভেজা কাদা ছুঁয়ে গেল। হাতটা একটুও ব্যথা পেল না, শুধু ধীরে ধীরে সরে গেল। তারপর আবার এগোলো, আর সেই সঙ্গে মেয়ের কণ্ঠটা এবার দরজার ফাঁক থেকেই, হেমন্ত, শুধু একবার বাইরে এসো। হেমন্ত দাঁত চেপে বলল, আমি বাইরে যাব না। কণ্ঠটা হেসে উঠল, খুব আস্তে, খুব নরম। তুমি তো আগে বাইরে গিয়েছিলে। এই কথাটা হেমন্তকে 1 সেকেন্ডের জন্য জমিয়ে দিল, কারণ এটা সত্যি। 8 বছর আগে প্রথম রাতে সে বাইরে গিয়েছিল, আর সেই রাতেই সে বুঝেছিল শ্মশান ভুলে যায় না। রঘু কাঁপা গলায় বলল, হেমন্ত, এটা কিভাবে জানল? হেমন্ত উত্তর দিল না। সে শুধু জানে যেই এটা, সে হেমন্তকে চিনে, এবং শুধু চিনেই না, অতীতটা টেনে আনছে। দাওয়ার পাশে আধপড়া দেহটা হঠাৎ করে এক ঝাঁকুনিতে দাঁড়িয়ে গেল। তার হাঁটু কাঁপছে, কিন্তু দাঁড়িয়েছে। ফাটা খুলির ভিতর থেকে কালচে ধোঁয়া বেরিয়ে এসে তার ঘাড়, বুক, হাত জড়িয়ে ধরেছে, যেন ধোঁয়া তাকে দড়ির মতো টেনে তুলছে। দেহটা 1 পা এগোলো আর হাসল। হেমন্ত লাঠি তুলল, কিন্তু ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ঢুকে আসা চুলগুলো এক ঝটকায় তার পায়ের গোড়ালি পেঁচিয়ে ধরল। ঠান্ডা, ভেজা, টান টান চুল, একটা দড়ির মতো টানছে। কানাই চিৎকার করে উঠল, দাদা, পা! রঘু হাত বাড়ালো, কিন্তু ছুঁতে সাহস পেল না। আর বাইরে থেকে মেয়ের কণ্ঠটা খুব শান্তভাবে বলল, এখন তো আর শুধু দরজা বন্ধ রেখে লাভ নেই, তাই না? হেমন্ত বুঝে গেল, এটা শুধু ধোঁয়া মুখ নয়, এটা সেই ডাক, এটা সেই টোপ। আর দরজার বাইরে যে উপস্থিতি, পাহারাদার, সে অপেক্ষা করছে। কার? ভুল করা মানুষটার জন্য। আর দেহটা 1 পা এগিয়ে আবার হাসল, আগুন নিভে গেলে সবাই আমার। হারিকেনের শিখাটা আবার ফোঁস করে কেঁপে উঠল। হেমন্ত অনুভব করল, আর একবার কাঁপলেই আলো যাবে, আর আলো গেলেই দরজা পুরো খুলে যাবে, আর আলো গেলেই দরজা পুরো খুলে যাবে। হারিকেনের শিখাটা যেন কারো অদৃশ্য শ্বাসে দুলে উঠল। আলোটা আরও ম্লান, দেয়ালের ছায়াগুলো আরও গাঢ়। দাওয়ার বাইরে বৃষ্টির শব্দ আছে, কিন্তু সেই শব্দের ভেতর এখন আরেকটা শব্দ, খুব ধীর, খুব ভারী, যেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। দরজার ওপারের নিঃশ্বাস হেমন্তের গোড়ালিতে পেঁচানো কালো চুলগুলো টান দিচ্ছে। চুল নয়, যেন ভেজা দড়ি। সে লাঠি দিয়ে গোড়ালির কাছে আঘাত করল। লাঠি যেন কাদায় ঢুকে গেল। চুলগুলো কেঁপে উঠল, কিন্তু ছাড়ল না, বরং আরও শক্ত হলো। কানাই কেঁদে উঠল, দাদা, আমি পারতেছি না। রঘু হাঁপাতে হাঁপাতে বলল, ওগুলো তোর পা ছাড়তেছে না। দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আধপোড়া দেহটা 1 পা, তারপর আরেক পা, ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটা পা ফেললেই চপচপ শব্দ, কিন্তু সেটা কাদার শব্দ না, বরং যেন ভেতরের ধোঁয়া দিয়ে মাটি ভিজে যাচ্ছে। ফাটা খুলির ভেতর থেকে কালচে ধোঁয়াটা লম্বা হয়ে দেহটার ঘাড়, বুক, হাত জড়িয়ে রেখেছে, দড়ির মতো টেনে তুলছে, চালাচ্ছে। হেমন্ত দাঁতে দাঁত চেপে বলল, রঘু, হারিকেনটা ধরে রাখ, শিখাটা বড় কর। রঘু কাঁপা হাতে হারিকেনটা 2 হাতে আঁকড়ে ধরল,
কিন্তু সে এমনভাবে ধরেছে যে আলোটা ঠিক দেহটার মুখে পড়ছে। ধোঁয়ামুখ যেন সেই আলোতে আরও ক্ষেপে উঠল। দেহটার দাঁত খলখল করে নড়ল। আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে ঢুকে থাকা হাতটা লম্বা নখসহ মেঝের ওপর ঠক ঠক করে টোকা মারল, যেন গুনছে 1, 2, 3। তারপর মেয়ের কণ্ঠটা দরজার ফাঁক থেকে খুব নরম করে বলল, এত ভয় কেন হেমন্ত? তুমি তো একবার বেরিয়েছিলে। এই কথাটা শুনেই হেমন্তের মাথার ভেতর 8 বছর আগের রাতটা এক ঝলকে উঠে এলো। বৃষ্টি, অন্ধকার, এক নারীর ডাক আর কুড়েঘর হারিয়ে যাওয়া। ঠিক যেন সেই স্মৃতি কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে চিৎকার করে উঠল, চুপ! কণ্ঠটা হেসে ফেলল। হাসিটা খুব নরম, কিন্তু ভেতরে বিষ। চুপ বললেই কি আমি থেমে যাব? আর ঠিক তখনই হারিকেনের শিখাটা এক ঝটকায় ছোট হয়ে গেল। ফুস! রঘু ভয়ে হারিকেনটা একটু পিছিয়ে নিল। হেমন্ত, আলো! হেমন্তের বুক দপ করে উঠল, কারণ আলো কমলেই সে বুঝতে পারে দরজার ওপারের উপস্থিতি সামনে এক ধাপ এগোয়। দরজার ফাঁকটা একটু বড় হলো। কেউ ধাক্কা দেয়নি, তবু খুলছে, যেন কাঠের দরজা নিজেই এই উপস্থিতির সামনে মাথা নোয়াচ্ছে। বৃষ্টির ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকল, আর হাওয়ার সঙ্গে এক ধরনের গন্ধ, ভেজা মাটিরও না, পোড়া মাংসেরও না, বরং কাঁচা রক্ত আর পুরনো ছাই একসাথে মিশে থাকা গন্ধ। কানাই একেবারে অসুস্থের মতো গগিয়ে উঠল। দাদা, গন্ধ! রঘু মুখ ঢেকে ফেলল, কিন্তু চোখ সরাতে পারল না। দরজার ওপারটা সে দেখতে চাইছে, তার কৌতূহল আর ভয় একসঙ্গে। হেমন্ত এক ঝটকায় রঘুর হাতে ধরে হারিকেনটা সোজা করল। আলোটা নিচে ফেল, দরজার বাইরে ফেলিস না, ওরা আলোয় পথ পায়। রঘু কাঁপতে কাঁপতে বলল, ওরা মানে কারা? হেমন্ত খুব কম কথায় বলল, যারা ডাকে, যারা টানে, আর যে বিচার করে। ঠিক তখনই ছাদের দিকে আবার নখের শব্দ, কিন্তু এবার ঠক ঠক নয়, একটা বড় ভারী শব্দ, যেন কেউ টিনের ওপর দাঁড়িয়ে নিজের ওজন রেখে দিয়েছে। টিনটা কেঁপে উঠল, হারিকেনের শিখা দুলে উঠল, আর দাওয়ার পাশে দেহটা এক ঝটকায় থেমে গেল। তারপর মাথা একটু কাত করল, যেন কারোর দিকে কান পাচ্ছে। ধোয়া মুখও যেন এক মুহূর্ত চুপ করে গেল। হেমন্তের চোখ বড় হয়ে গেল। পাহারাদার! সে সত্যিই এসে গেছে, একদম কাছাকাছি, এত কাছে যে ধোঁয়া মুখও সাবধান হচ্ছে। দরজার ফাঁক দিয়ে ঢুকে থাকা লম্বা চুলগুলো হঠাৎ করে শিথিল হলো, যেন টানটা কমে গেছে। হেমন্ত সুযোগ বুঝে লাঠি দিয়ে গোড়ালির কাছে একবার জোরে আঘাত করল, তারপর নিজের পা টেনে ছাড়িয়ে নিল। চুলগুলো সরে গেল, কিন্তু সরে গেলেও মেঝেতে পড়ে থাকল না। একটা জীবন্ত সাপের মতো পিছলে গিয়ে দরজার ফাঁকের দিকে গড়িয়ে গেল। মেয়ের কণ্ঠ এবার কঠিন হলো, নরমত্বটা উঠে গেল। ও এসেছে, তাই না? হেমন্ত ফিসফিস করে বলল, হ্যাঁ, আর তুই জানিস ও এলে নিয়ম ভাঙার দাম দিতে হয়। কণ্ঠটা খিলখিল করে হেসে ফেলল, দাম তো দেবেই, কিন্তু আজ কে দেবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আধপোড়া দেহটা হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে রঘুর দিকে তাকালো। রঘু থমকে গেল। কেন কেন আমার দিকে? দেহটার গলা দিয়ে শুকনো বাতাসের মতো শব্দ বের হলো, ডাক দিয়েছে তুই। রঘুর পা কাঁপতে লাগলো। আমি তো শুধু জিজ্ঞেস করেছি। হেমন্ত চোখ কুঁচকে বলল, এখানে শুধু বলে কিছু নেই রঘু, শ্মশান শব্দ ধরে রাখে। আর ঠিক সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে ঢুকে থাকা হাতটা হঠাৎ করে নখ গেড়ে মেঝেতে আঁচড় কাটল। চিক চিক! মেঝের কাদা আর ছাই মিশে একটা চিহ্ন তৈরি হলো। 3টে দাগ, তারপর একটা বাঁকানো চিহ্ন, যেমন কেউ নিয়ম ভাঙার সংখ্যা লিখছে। কানাই কাঁপতে কাঁপতে বলল, দাদা, ও কি লিখতেছে? হেমন্তের গলা খুব নিচু। বিচারের চিহ্ন। সে চোখ তুলে তাকালো ছাদের দিকে, দরজার ফাঁকের দিকে, আর দেহতার দিকে, সব একসাথে। পাহারাদার আজ বিচার শুরু করেছে। রঘু ফিসফিস করে বলল, বিচার মানে? হেমন্ত বলল না, বললেই হয়তো সত্যি হয়ে যাবে। কিন্তু দরজার ওপার থেকে একটা শব্দ এলো, মেয়ের কণ্ঠ নয়, ধোয়া মুখেরও নয়, একটা গভীর ভারী মানুষের কণ্ঠ না, গাছের গুড়ির মতো কণ্ঠ। ভুল কে করেছে? শব্দটা শুনেই হারিকেনের শিখাটা স্থির হয়ে গেল, যেন আগুনও ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে। হেমন্ত বুঝল দরজার ওপারে দাঁড়িয়ে থাকা উপস্থিতি এবার সত্যি কথা বলেছে। পাহারাদার প্রশ্ন করেছে, আর প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষুনি। পাহারাদার প্রশ্ন করেছে। ঘরের ভেতর বৃষ্টির শব্দ যেন একটু দূরে সরে গেল। হারিকেনের শিখাটা স্থির, একটা অস্বাভাবিক স্থিরতা, যেন আগুনও অপেক্ষা করছে। দাওয়ার পাশে আধপোড়া দেহটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর এগোচ্ছে না। ফাটা খুলির ভেতরের কালচে ধোঁয়াটা পাক খাচ্ছে ঠিকই, তবে সেটা যেন নিজেকেও সামলে রেখেছে।
কারণ দরজার ওপারের উপস্থিতি তাকে থামিয়ে দিয়েছে। দরজার ফাঁকটা খুব সামান্য বড় ছিল, তবু ওই সামান্য ফাঁক থেকেই ঘরে ঢুকছিল একরকম ভারী শীতলতা, যেটা গায়ে লাগে না, হাড়ে লাগে। শ্বাস নিতে কষ্ট হয়, বুক চেপে আসে। রঘু ফিসফিস করে বলল, হেমন্ত, ও কি বলল? হেমন্ত চোখ না সরিয়ে বলল, বিচার শুরু করেছে। কানাইয়ের দাঁত ঠকঠক করছে। দাদা, আমি তো কিছু করিনি। দরজার ফাঁক থেকে সেই ভারী কণ্ঠ আবার উঠল। মেয়ের কণ্ঠ না, ধোঁয়া মুখেরও না। ভুল কে করেছে? শব্দটা যেন শুধু কানে নয়, মাটির ভেতরেও ঢুকে যাচ্ছে। কুড়েঘরের মেঝের কাদা ছাই মিশ্রণ একবার কেঁপে উঠল। দরজার ফাঁক দিয়ে ঢুকে থাকা লম্বা চুলগুলো থেমে গেছে, যেন কেউ টানাটানি বন্ধ করে দাঁড়িয়ে আছে। হেমন্ত বুঝল এটা মুহূর্ত। ভুল উত্তর মানে আরও বড় সর্বনাশ। সে এক ধাপ এগিয়ে দরজার সামনে দাঁড়ালো, লাঠি দুই হাতে ধরে। আমি শ্মশানের লোক, হেমন্ত ধীরে বলল। আমি নিয়ম জানি, আমি নিয়ম ভাঙিনি। কণ্ঠটা কোনো উত্তর দিল না। হেমন্ত মাথা একটু ঘুরিয়ে রঘুর দিকে তাকালো। রঘুর মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো। আমি তো জানতাম না। হেমন্ত ঠান্ডা গলায় বলল, জানতে হয় না। শ্মশান জানা দেখে না, করা দেখে। রঘু হঠাৎ করে রেগে উঠতে চাইল, ভয় থেকে রাগ। তুই আমাকে এখানে ঢুকতে দিলি কেন তাহলে? আগে বললি না কেন? হেমন্ত গলা নামিয়ে বলল, আমি বলেছিলাম বেশি রাত করিস না, বলেছিলাম উত্তর দিস না, তুই শুনিসনি। রঘু মুখ খুলে পাল্টা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দাওয়ার পাশের আধপোড়া দেহটা এক ঝটকায় মাথা ঘুরিয়ে রঘুর দিকে এক পা এগোল। রঘু চিৎকার করে উঠল, ও আসছে! হেমন্ত সঙ্গে সঙ্গে লাঠি তুলে দেহটার সামনে ঠ্যাস দিল। লাঠি দেহের বুকে লাগল, কিন্তু লাগার অনুভূতি আবার সেই ভেজা কাদা, পচা ছাই। দেহটা থামল, কিন্তু তার গলা দিয়ে একটা শোঁ শোঁ শব্দ বেরোল। ডাক দিয়েছে তুই। রঘু কেঁপে কেঁপে বলল, আমি শুধু কে বলেছি। হেমন্ত ফিসফিস করে বলল, এই শ্মশানে কে বলা মানে দরজা খুলে দেওয়া। দরজার ওপারের কণ্ঠ এবার আরও ভারী, আরও কাছের। ডাক কে দিয়েছে? এই প্রশ্নটা শুনেই ধোঁয়া মুখটা কেঁপে উঠল, যেন নিজের সুযোগ বুঝতে চাইছে। ফাটা খুলির ভেতর থেকে কালচে ধোঁয়া এক ঝটকায় লম্বা হয়ে হারিকেনের দিকে ছুটল, কিন্তু মাঝপথে থেমে গেল, যেন কারো অদৃশ্য বাধায় আটকে গেছে। হেমন্ত বুঝল, পাহারাদার ধোঁয়ামুখকে আটকে রেখেছে। এখন শুধু মানুষটার বিচার। কানাই হঠাৎ করে হাঁটু মুড়ে পড়ল। দাদা, আমি গরিব মানুষ, আমি শুধু গাড়ি চালাই, আমি কিছুই জানি না। দরজার ফাঁক থেকে একটা ঠান্ডা হাসির শব্দ, মেয়ের কণ্ঠের ভেতর থেকে। তাহলে আজ দেবে কে? হেমন্ত দাঁত চেপে বলল, চুপ কর, তুই বিচারীর সামনে কথা বলিস না। কিন্তু মেয়ের কণ্ঠ থামল না। এবার তার স্বরটা খুব কাছে, যেন হেমন্তের কানের পাশেই। তুমি তো জানো হেমন্ত, নিয়ম ভাঙলে কেউ না কেউ যায়। এই কথাটা হেমন্তকে ভিতর থেকে কাটল, কারণ সে জানে এই শ্মশানে সে 8 বছর টিকলে আছে শুধুমাত্র নিয়ম মেনে, কিন্তু অন্য কেউ এলেই নিয়ম ভাঙে। আর নিয়ম ভাঙলে পাহারাদার কাউকে ছাড়ে না। দরজার ফাঁক দিয়ে ঢুকে থাকা হাতটা আবার মেঝেতে আঁচড় কাটল। চিক চিক। এবার আঁচড়গুলো শুধু চিহ্ন না, একটা নামের মতো কিছু, অসম্পূর্ণ কিন্তু বোঝা যায়, র ঘু। রঘু সেটা দেখে চোখ বড় করে বলল, ও আমার নাম লিখছে? হেমন্ত ফিসফিস করে বলল, পাহারাদার লিখছে না, ওর সঙ্গী লিখছে, ডাকের সঙ্গী। ও চাইছে তুইকে। রঘু ভয়ার্ত হয়ে দরজার দিকে তাকালো। পাহারাদার যদি বিচার করে, তাহলে ওকে বল যে আমি ভুল করেছি, আমি আর করব না। হেমন্তের চোখ কঠিন। বিচার মানে ক্ষমা নয়, বিচার মানে ভারসাম্য। দরজার ওপারের কণ্ঠ এবার খুব স্পষ্টভাবে বলল, 3 নিয়ম ভাঙা হয়েছে। হেমন্ত চমকে উঠল। 3? সে দ্রুত মনে করতে লাগল। একটা তো স্পষ্ট, রঘু জঙ্গলের ডাকের উত্তর দিয়েছে। 2 নম্বরটা, আধপোড়া দেহটা ঘরের দাওয়ার পাশে টেনে রাখা, এটা কি ঘরে তোলা হিসেবে ধরা হচ্ছে? তৃতীয়টা বুঝতেই হেমন্তের পেটের ভেতরটা মোচড় দিল, কারণ সে নিজেই করেছে। হারিকেন বাঁচাতে গিয়ে তেল ঢেলে সে আগুনকে ডাক দিয়েছে।
আগুন জ্বালিয়ে সে ধোঁয়ামুখকে সুযোগ দিয়েছে। এটা নিয়ম ভাঙা না, কিন্তু ডাক দেওয়া। দরজার ওপারের কণ্ঠ ধীরে ধীরে বলল, ভুল, ভাগ হবে। রঘু চিৎকার করে উঠল, ভাগ হবে মানে? না না, আমি। কানাই কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি বাড়ি যাব, আমি আর থাকব না। হেমন্ত বুঝল এখনই নিষ্পত্তি নিতে হবে। যদি সে কিছু না করে, পাহারাদার ভারসাম্য নিজের মতো করবে। আর তখন হয়তো শুধু রঘু না, তিনজনেই যাবে। হেমন্ত ধীরে লাঠিটা নামালো, তারপর একেবারে দরজার ফাঁকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আমি শ্মশানের দায়িত্ব নিয়েছি। যদি দামের কথা হয়, তাহলে আমার অংশ আমি দেব। কিন্তু অতিথিকে এখান থেকে যেতে দাও। দরজার ওপার থেকে কোনো জবাব এলো না, শুধু একটা ভারী নিঃশ্বাস। আর সেই নিঃশ্বাসের সঙ্গে দরজার ফাঁকটা আরও একটু বড় হলো, যেন বিচারী সামনে এক ধাপ এগিলেছে। রঘু ফিসফিস করে বলল, হেমন্ত, তুই কি করছিস? হেমন্ত চোখ না সরিয়ে বলল, আমি বাঁচার দাম ঠিক করছি। আর ঠিক তখনই দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আতপোড়া দেহটা হঠাৎ করে এক লাফে রঘুর দিকে ঝাঁপিয়ে পড়ল। হেমন্ত লাঠি ঘুরিয়ে বাধা দিতে গেল, কিন্তু মেঝের ছাই কাদা থেকে কালো চুলগুলো আবার উঠল। এবার লাঠির গায়ে পেঁচিয়ে ধরল, লাঠি আটকে দিল। রঘুর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, আর দরজার ওপার থেকে সেই ভারী কণ্ঠ একবারই বলল, শুরু শুরু। শব্দটা দরজার ফাঁক দিয়ে ঢুকে ঘরের মেঝেতে নেমে এলো, ঠিক যেন কেউ একটা ভারী পাথর ফেলে দিল। হারিকেনের শিখা একবার নড়ে উঠেও থেমে গেল, আর দেয়ালের ছায়াগুলো সেই থেমে থাকা আলোয় আরও বিশ্রী রূপ নিল। দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আতপোড়া দেহটা ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে রঘুর দিকে। রঘু হাত তুলে ঠেকাতে দিয়েছিল, কিন্তু দেহটার হাত নয়, ধোয়ার মতো কালচে কিছু একটা আগে এসে তার বুকের ওপর চেপে বসেছে। রঘুর শ্বাস আটকে গেল, গলার ভেতর দিয়ে শুধু ঘর ঘর শব্দ বেরোলো। হেমন্ত লাঠি টেনে তুলতে চাইল। লাঠির গায়ে কালো চুলগুলো পেঁচিয়ে আছে, টান দিলেই চুলগুলো টানাটানি করছে, যেন দড়ির মতো শক্ত। কানাই কাঁদতে কাঁদতে এক কোণে গুটিসুটি হয়ে পড়েছে, তার চোখ খোলা, কিন্তু সেই চোখে কিছু দেখছে না, শুধু ভয় দেখছে। রঘু হাঁপাতে হাঁপাতে ফিসফিস করল, হে ম ন ত। হেমন্ত দাঁত চেপে এক ঝটকায় লাঠির নিচের অংশটা মেঝেতে ঠেসে ঘুরিয়ে দিল। চুলগুলো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু ছিঁড়ল না, বরং চুলের ফাঁক থেকে সেই হাতটা বেরোলো, লম্বা নখ, ঠান্ডা আঙুল। লাঠির গায়ে আলতো করে ছুঁয়ে দিল, আর ছোঁয়া মাত্রই লাঠির বাঁশের গায়ে কালচে দাগ উঠল, যেন বাঁশ পচে যাচ্ছে। হেমন্ত বুঝল এটা লড়াই না, এটা বিচার, আর বিচারে হাতিয়ার ভেঙে যায়। সে লাঠি ছেড়ে দিল। একটা নিঃশ্বাসে সে হারিকেনটা তুলে রঘু আর দেহটার মাঝখানে আলো ফেলল। আলো পড়তেই ধোঁয়ামুখ কেঁপে উঠল, একটু পেছালো, কিন্তু দেহটা পেছালো না। দেহটার দাঁত খলখল করে নড়ল, আর গলা দিয়ে শুকনো বাতাস বেরোলো, ডাক দিয়েছিস। রঘু কেঁপে উঠে চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ থেকে শব্দ বেরোলো না, যেন কারো অদৃশ্য হাত তার গলার উপর চেপে আছে। দরজার ফাঁক থেকে মেয়ের কণ্ঠটা এবার খুব শান্ত, খুব কাছের। ভুলের ভাগ শুরু হলো। হেমন্ত তীব্র স্বরে বলল, চুপ, তুই কথা বলবি না। কণ্ঠটা হেসে উঠল, আমি তো শুধু নিয়ম পড়ি হেমন্ত, বিচার তো করে সে। দরজার উপারের উপস্থিতি পাহারাদার এই মুহূর্তে যেন আরও ভারী হয়ে উঠল। বৃষ্টির শব্দেও তার সামনে নরম। কুড়ে ঘরের মেঝেতে ছাই কাদা মিশে একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি করছে, যেন কেউ অদৃশ্য আঙুলে রেখা টানছে। হেমন্ত চোখ নামালো। মেঝেতে রঘুর নামের অসমাপ্ত আঁচড়ের পাশে আরেকটা আঁচড় উঠছে, এবার একটা হেয়ের মতো, তারপর থেমে গেল, আবার উঠল, আবার থেমে গেল। হেমন্ত বুঝল বিচার শুধু রঘুর নয়, তারও। কানাই হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, দাদা, আমার নাম লিখতেছে। হেমন্ত এক ঝটকায় তাকালো কানাইয়ের দিকে। মাটিতে তার হাঁটুর কাছে একটা ছোট্ট কালো দাগ। দাগটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, ঠিক যেন কালো সুতো মাটির ফাঁক দিয়ে উঠছে। কালো চুল না, কালো সুতো। আর সেই সুতো কানাইয়ের পায়ের আঙুলে ছুঁতেই কানাই চিৎকার করে উঠল, উফ, ঠান্ডা, পা জমে যাচ্ছে। তার পায়ের আঙুলগুলো যেন এক মুহূর্তে নীলচে হয়ে গেল, শীতলকা মাংসের ভেতর ঢুকে হাড়ে বসছে। হেমন্ত এক ঝটকায় হারিকেনটা কানাইয়ের পায়ের কাছে নামিয়ে দিল।
আলো পড়তেই সুতোটা পিছিয়ে গেল, কিন্তু পুরো সরে গেল না। দরজার ফাঁকের দিকে মাথা তুলে থাকল, যেন আদেশের অপেক্ষায়। হেমন্ত বুঝল আজ ভাগ 3 জনের মাঝেই পড়বে। কে কতটা দেবে সেটাই প্রশ্ন। রঘু তখনও ধোঁয়ামুখ ভরা দেহটার নিচে আটকে আছে। দেহটা ধীরে ধীরে মুখ নামিয়ে রঘুর ঘাড়ের কাছে নিয়ে যাচ্ছে। কামড়ানোর মতো না, বরং ঘাড়ের কাছ থেকে গন্ধ নিচ্ছে। রঘুর শরীর কাঁপছে। হেমন্ত হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল। সে কুঁড়ে ঘরের ভেতরের কোণে রাখা ছোট্ট টিনের বাক্সটা টেনে আনল। বাক্সের ভিতর শুকনো লাল সুতো, ছাই আর একটা পুরনো তাবিজ, নিত্যানন্দ কাকা রেখে যাওয়া। কানাই চোখ বড় করে বলল, এগুলো কি? হেমন্ত সংক্ষিপ্তভাবে বলল, স্মৃতি আর নিয়ম। সে লাল সুতোটা টেনে নিজের ডান হাতের কবজিতে বাঁধল। তারপর বাক্স থেকে এক মুঠো ছাই নিয়ে নিজের কপালে ছোট্ট দাগ টানল। রঘু কষ্টে ফিসফিস করল, তুই তুই কি করছিস? হেমন্ত দাঁত চেপে বলল, আমি আমার অংশ দিচ্ছি। তারপর সে দরজার ফাঁকের দিকে এগিয়ে গেল। সবাই ভাবল সে কি দরজা খুলতে যাচ্ছে, কিন্তু হেমন্ত দরজা খুলল না। সে শুধু দরজার সামনে মাটিতে হাঁটু গেড়ে বসল, মাথা নিচু করে বলল, পাহারাদার শোন, ভুল হয়েছে, কিন্তু অতিথি ভুলটা বুঝেছে, সে আর ফিরবে না। দেহটা তোর, নিয়ম তোর, আমাকে দে, ওদের ছেড়ে দে। দরজার ওপার থেকে কোনো শব্দ এলো না, শুধু দরজার ফাঁক দিয়ে একটা শীতল বাতাস ঢুকল। আর বাতাসে ভেজা মাটির গন্ধ নয়, পুরনো ছাইয়ের গন্ধ। সেই গন্ধ হেমন্তের কপালের ছাই দাগে এসে লেগে থাকল। মেয়ের কণ্ঠটা ফিসফিস করল, তুমি কি নিশ্চিত হেমন্ত? হেমন্ত চোখ তুলল না। হ্যাঁ। ঠিক তখনই দাওয়ার পাশে থাকা দেহটা থমকে গেল। ধোঁয়া মুখের কালচে আঠালো জিনিসটা দেহের শরীর থেকে আলাদা হয়ে মেঝেতে নামল, একটা ছায়ার মতো। আর সেই ছায়াটা ধীরে ধীরে রঘুর বুক থেকে সরে গেল। রঘু হাঁপাতে হাঁপাতে বাতাস টানল, যেন ডুবে থাকা মানুষ হঠাৎ ভেসে উঠেছে। কিন্তু সঙ্গে সঙ্গে কানাইয়ের পায়ের কাছে থাকা কালো সুতোটা লাফিয়ে উঠে হেমন্তের দিকে ছুটে এলো। হেমন্ত বুঝল বিচারের ভাগ বদলেছে, এখন তার দিকে আসছে। সুতোটা তার কবজিতে বাঁধা লাল সুতোর সঙ্গে ধাক্কা খেয়ে এক মুহূর্ত থামল। তারপর চিরিক করে হাসির মতো একটা শব্দ করল। কেউ হাসছে না, কিন্তু শব্দটা হাসির মতো। দরজার ওপারের ভারী কণ্ঠ আবার উঠল, ভাগ বদল হলো। হেমন্ত নিঃশ্বাস ছাড়ল। মুখটা সাদা, কিন্তু চোখ কঠিন। হোক। আর ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের বাতাসটা একদম নিস্তব্ধ হয়ে গেল। বৃষ্টি আছে, কিন্তু শোনা যাচ্ছে না। হারিকেনের শিখা স্থির, কিন্তু আলো যেন আর আলো নয়, একটা তদন্তের চোখ। দাওয়ার পাশে দাগিয়ে থাকা দেহটা ধীরে ধীরে পিছিয়ে গেল, যেন রঘুকে ছেড়ে দিল। কিন্তু তার ফাটা খুলির গর্ত থেকে কালচে ধোঁয়া বেরিয়ে এসে দরজার ফাঁকের দিকে মাথা নোয়ালো, যেন পাহারাদারকে সালাম দিচ্ছে। তারপর সেই মেয়ের কণ্ঠটা একদম দরজার ফাঁক থেকে বলল, তাহলে এখন হেমন্তের পালা। হেমন্ত চোখ তুলে প্রথমবারের মতো দরজার ফাঁকের দিকে তাকালো। সে কিছু দেখল না, কিন্তু অনুভব করল কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে, এত কাছে যে দরজার কাঠও কেঁপে উঠল। আর সেই কাঁপুনির মধ্যে দরজার খিলটা নিজে নিজে আবার বসে গেল। ক্লিক, যেন দরজা বলছে এখন আর পালানোর পথ নেই। দরজার ফাঁক দিয়ে কালো সুতোটা ঢুকে এলো। এইবার চুল না, সুতো। আর সেটা হেমন্তের কপালের ছাই দাগের দিকে উঠতে উঠতে গড়িয়ে গেল, যেন মাথার ভেতরে ঢুকতে চায়। হেমন্ত দাঁত চেপে একটাই কথা বলল, এখন শুরু। শব্দটা বেরোতেই হেমন্ত নিজেই বুঝল এটা সাহস না, এটা স্বীকারোক্তি। দরজার খিলটা বসে গেছে, বাইরে বেরোনোর পথ নেই। আর ভেতরে কালো সুতোটা তার কপালের ছাই দাগের দিকে উঠছে। সুতো না, যেন ঠান্ডা চিন্তা। মাথার ভেতর ঢুকে পড়লে স্মৃতি, স্বপ্ন, সচেতনতা সব একসঙ্গে গুলিয়ে দেবে। রঘু হাঁপাতে হাঁপাতে দেয়ালের দিকে সরে গেছে। তার গলায় এখনো ধোয়া মুখের চাপের দাগ, চোখে একটা ভাঙা অহংকার। কানাই কাঁদছে, কিন্তু কাঁদার শব্দ যেন আর ঠিক মানুষের শব্দ না। ভয় তাকে টেনে শুকিয়ে দিয়েছে। হেমন্ত হারিকেনটা খুব ধীরে কপালের কাছে তুলল, আলোটা নিজের ছাই দাগের ওপর ফেলল। সে জানে আলো এইটুকু সময় দেয়। আলো থাকলে দেখা যায়, আলো না থাকলে শুধু টানা যায়। কালো সুতোটা আলোয় কেঁপে উঠল, কিন্তু সরে গেল না, বরং মাথা তুলল, যেন আলোয় পথ মেপে নিচ্ছে। দরজার ফাঁক থেকে মেয়ের কণ্ঠটা এবার একেবারে ফিসফিস, তুমি জানো
ভিতরে ঢুকতে হলে দরজা লাগে না। হেমন্ত দাঁত চেপে বলল, তুই কে? কণ্ঠটা হেসে উঠল, নরম না, এইবার খসখসে। আমি ডাক, আমি পথ, আমি সেই যে ভুলের গন্ধ পেলে। হেমন্ত বুঝল এটা আলাদা সত্তা। ধোঁয়ামুখ দেহ চায়, পাহারাদার নিয়ম চায়, আর ডাক মানুষকে ভুল করায়। এরা তিনজন একসঙ্গে কাজ করে না, কিন্তু এক রাতে একই জায়গায় এলে মানে কেউ কেউকে ধরা পড়তেই হবে। কালো সুতোটা হঠাৎ করে এক ঝটকায় লাফিয়ে উঠল হেমন্তের কপালের দিকে। হেমন্ত সঙ্গে সঙ্গে মাথা কাত করল, সুতোটা ছাই দাগে লেগে চিক করে ঘষে গেল। মনে হলো মাথার চামড়া কেটে রক্ত বেরোবে, কিন্তু রক্ত বেরোল না, শুধু একটা তীব্র ঠান্ডা বেদনা, যেন মাথার ভেতর বরফ ঢুকে গেল। কানাই চিৎকার করে উঠল, দাদা, আপনার মাথা! হেমন্ত চোখ বন্ধ করল 1 সেকেন্ড। সেই 1 সেকেন্ডেই তার ভেতর দিয়ে বয়ে গেল একটা দৃশ্য। বড়শালের মাঠ, কাদা ভেজা পুকুর পাড়, মানুষের ভিড়, কারোর চিৎকার, চোর, বদমাস, আর তার নিজের কিশোর মুখ, রক্তমাখা, অপমান মাখা। হেমন্ত চোখ খুলতেই শ্বাস নিয়ে উঠল, এটা আমার স্মৃতি। মেয়ের কণ্ঠটা ফিসফিস করে বলল, ভিতরে ঢুকলে সবচেয়ে আগে স্মৃতিই খুলে যায় হেমন্ত। রঘু গলা কাঁপিয়ে বলল, ও তোর মাথায় কি করছে? হেমন্ত দাঁত চেপে বলল, ও ঢুকতে চাইছে। আর ঠিক তখনই দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আধপোড়া দেহটা হঠাৎ করে হাঁটু মুড়ে বসে পড়ল। ধোঁয়ামুখের কালচে ধোঁয়া তার গা থেকে আলাদা হয়ে মেঝেতে ছড়িয়ে গেল। ছড়িয়ে গিয়ে একটা লম্বা রেখা আঁকল সোজা দরজার দিকে, তারপর বাঁক নিয়ে হেমন্তের পায়ের দিকে। ধোঁয়ামুখ এবার দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, কারণ পাহারাদার তাকে থামিয়েছে, কিন্তু পুরো মেরে ফেলেনি। এখন সে অন্য রাস্তা খুঁজছে, মানুষের ভেতর। হেমন্তের লাঠি নেই, হাতিয়ার নেই, আছে শুধু আলো আর নিয়ম। সে দ্রুত নিত্যানন্দ কাকার লাল সুতোর গিঁটটা নিজের কবজিতে চেপে ধরল। তারপর ছাইয়ের বাক্স থেকে এক চিমটি ছাই তুলে হারিকেনের শিখার কাছে ধরল। ছাই শিখার তাপে ফুঁসে উঠল, খুব সামান্য ধোঁয়া উঠল, কিন্তু ওই ধোঁয়াটা কালচে না, বরং হালকা সাদা। হেমন্ত ফিসফিস করে বলল, নিয়ম আমার, আগুন আমার। রঘু অবাক হয়ে বলল, তুই কি করছিস? হেমন্ত চোখ না সরিয়ে বলল, আমি ডাককে ভুল পথে টানছি। সেই ছাইটা হঠাৎ করে নিজের কপালের ছাই দাগের ওপর ছিটিয়ে দিল। কালো সুতোটা যেন সেই ছাইতে আটকে গেল, একটু দুলল, তারপর চুপসে গেল, ঠিক যেন জালে মাছ আটকে গেছে। মেয়ের কণ্ঠটা তৎক্ষণাৎ রাগী হয়ে উঠল, তুমি তুমি আমাকে বাঁধতে পারবে না। হেমন্ত ফিসফিস করে বলল, আমি বাঁধছি না, আমি সময় নিচ্ছি। কানাই এই সুযোগে হামাগুড়ি দিয়ে দরজার কাছ থেকে সরে আরও ভেতরে চলে এলো। রঘু পাথরের মতো দাঁড়িয়ে, চোখে আতঙ্ক, কিন্তু পালানোর পথ নেই। দরজার ওপারের ভারী কণ্ঠ, পাহারাদার, এবার আবার উঠল, ভাগ, সম্পূর্ণ, হবে। শব্দটা শুনে হেমন্তের বুক ধাক্কা খেল, মানে বিচার শেষ না হওয়া পর্যন্ত থামবে না, ভাগ বন্টন হবে, কেউ না কেউকে দাম দিতে হবেই। কিন্তু হেমন্ত জানে দাম সবসময় মৃত্যু নয়, দাম কখনো কখনো শ্মশানের সঙ্গেই বাধা পড়ে যাওয়া। মেয়ের কণ্ঠ এবার খুব নরম হয়ে গেল, যেন ফাঁদ পাচ্ছে। হেমন্ত, তুমি তো একা, এতদিন একাই ছিলে, আমাকে নাও, আমি থাকলে আর একা থাকবে না। হেমন্তের মাথার ভিতর সেই ঠান্ডা বেদনা আবার উঠল। কালো সুতোটা ছাইতে আটকে থেকেও যেন কথা বলছে, স্মৃতির ভেতর ঢুকে তাকে দুর্বল করছে। রঘু হঠাৎ করে চিৎকার করে উঠল, ওরে, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। হেমন্ত তাকালো, দরজার ফাঁক দিয়ে দেখা গেল না কিছুই, কিন্তু এবার সত্যিই ঘরের ভিতর আলো একটা অদ্ভুত ছায়া ফেলেছে। দেয়ালে বিশাল একটা অবয়ব, মাথা উঁচু, কাঁধ চওড়া, আর হাত লম্বা। পাহারাদার একেবারে দরজার গায়ে দাঁড়িয়ে আছে। হেমন্তের গালে কালো সুতোর কাঁটাটা বরফ ঠান্ডা ব্যথা দিচ্ছে, কিন্তু ব্যথার চেয়েও ভয়ঙ্কর ওই কাঁটার ভেতর দিয়ে যে স্মৃতি ঢুকে পড়েছে সেটা। একটা মেয়ের মুখ, ভেজা চুল, কালো শাড়ি, আর চোখ হলুদ ফ্যাকাশে। হেমন্ত ফিসফিস করে বলল, তুই বর্ষালের। মেয়ের কণ্ঠটা দরজার ফাঁক থেকে ভেসে এলো, এবার হাসিটা নেই, স্বরটা ভারী। হ্যাঁ, বর্ষালি তোমাকে এখানে পাঠিয়েছিল হেমন্ত। রঘু দেওয়ালের দিকে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ একদম গোল। বর্ষাল মানে তোর গ্রাম? কানাই দু হাতে মাথা চেপে ধরে ফোঁপাচ্ছে, দাদা, আমি কই গেছি, আমি কই আছি? হেমন্ত রঘুর দিকে তাকালো না, সে তাকিয়ে আছে মেঝেতে,
ছাইয়ের ওপর কালো সুতোটা এখন আর শুধু সুতো না, যেন রক্তহীন শিরা, সেটা নড়ছে, যেন কান পাচ্ছে। মেয়ের কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি পালিয়ে এসেছিলে ঠিক, কিন্তু পালালে কি অপমান পালায়? অপমান তো শরীরের ভিতর বসে থাকে, ঠিক তোমার ওই ছাই দাগের মতো। হেমন্ত দাঁত চেপে বলল, তুই আমার অতীত জানিস, কিন্তু আমার বর্তমান তোর না। দরজার ওপারের পাহারাদারের কণ্ঠ এবার গুমড়ে উঠল, ভুল দেখাও। একটা আদেশ, ব্যাখ্যা নেই, বিরোধ নেই, যেন নিয়ম নিজে কথা বলছে। হেমন্ত বুঝল এখন সত্যিটা সামনে আনতে হবে। ভুলটা কি ছিল যেটা বর্ষালে ঘটেছিল? যে ভুল তাকে শ্মশানে এনে আটকে দিয়েছে, যে ভুলের গন্ধ পেয়ে ডাক তাকে ধরে রেখেছে। রঘু কাপা গলায় বলল, হেমন্ত, তুই তুই কি করেছিলি? হেমন্ত চোখ বন্ধ করল। হারিকেনের আলো তার মুখে পড়ল। সেই আলোয় তার চোখের নিচে 8 বছরের ক্লান্তি দেখা যায়। সে ধীরে ধীরে বলল, আমি চোর ছিলাম না। কানাই মাথা তুলল। রঘু থমকে গেল। হেমন্ত বলল, বর্ষালে আমাদের বাড়ি ছিল, জমি ছিল, আমার মা ছিল, বাবাও ছিল। আমি কারো কাছে হাত পাততাম না। তার গলা একটু কেঁপে উঠল, কিন্তু সে থামল না। এক রাতে পুকুর পাড়ে গ্রামের মোড়লদের একটার ঘর থেকে টাকা হারায়, আর তারা কার নাম নেয় জানিস? আমার। রঘু ফিসফিস করে বলল, কেন তোর নাম? হেমন্ত হাসল, কিন্তু হাসিটা বিষণ্ণ। কারণ আমি ছিলাম বেশি সোজা, আর সোজা মানুষকে ভাঙতে সবচেয়ে মজা। তার মাথার ভিতর আবার সেই দৃশ্যগুলো উঠল, মাঠের কাদা, মশালের আলো, মানুষের চিৎকার, চোর চোর, আর তার মায়ের কান্না। হেমন্ত বলল, আমাকে মাটিতে ফেলে মেরেছিল। আমি বলেছিলাম আমি করিনি, কেউ শোনেনি। তার গলা এবার শক্ত। আর তারপর একটা মেয়ের নাম জড়িয়ে দিয়েছিল। বলেছিল আমি নাকি তাকে রাতে ডেকেছিলাম, খারাপ কথা বলেছিলাম। সে দাঁত চেপে বলল, মিথ্যে, সব মিথ্যে। রঘু বিস্ময়ে বলল, কোন মেয়ে? হেমন্ত চোখ খুলল। কুড়েঘরের অন্ধকারের ভেতরে যেন বড়শালের রাত ঢুকে পড়ল। নামটা ছিল মাধবী। দরজার ফাঁকে মেয়ের কণ্ঠটা এবার একটুও নরম নয়। মাধবী নামটা মনে আছে তাহলে? হেমন্তের বুক তপ করে উঠল। তুই মাধবী? কণ্ঠটা ধীরে ধীরে হাসল। আমি ছিলাম মাধবী। ছিলাম মানে ছিলাম। তোমার গ্রামের লোকেরা তোমাকে মারতে মারতে আমাকে একটা গাছে বেঁধেছিল হেমন্ত, কারণ আমার নাম দিলেই তোমার কথা সত্যি হয়ে যায়। রঘু কেঁপে উঠে বলল, কি বলছিস? ওরা মেয়েটাকেও? হেমন্তের মাথা ঘুরে গেল। সে শ্বাস নিতে পারছে না। 8 বছর সে বড়শালের কথা ভুলতে চেয়েছে, কিন্তু আজ এই বৃষ্টির রাতে সব ফিরে এসেছে। হেমন্ত ফিসফিস করে বলল, ওরা তো বলেছিল মাধবী নাকি পরে বাড়ি চলে গেছে। মেয়ের কণ্ঠটা খুব নিচু, খুব বিষাক্ত। বাড়ি? আমি বাড়ি গিয়েছিলাম চিতায়। শব্দটা শুনে কানাই জোরে কেঁদে উঠল। রঘু মুখ খুলে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। মাধবীর কণ্ঠ আবার বলল, ওরা আমাকে মেরেছিল, কিন্তু শরীর পোড়ায়নি ঠিকমতো। বৃষ্টি নেমেছিল, ধোঁয়া আটকে ছিল। ধোঁয়ামুখ আমাকে খুঁজে পেল, আর পাহারাদার আমাকে দেখল। হেমন্তের চোখে পানি এসে গেল, কিন্তু সে ফেলল না। কুড়েঘরের বাতাসই যেন শুকিয়ে দিচ্ছে। সে বলল, তাহলে তুই ডাক? মাধবীর কণ্ঠ ফিসফিস করে, আমি ডাক না, আমি ডাকতে শিখেছি। ডাক আমাকে বানিয়েছে। দরজার ওপারের পাহারাদারের ভারী কণ্ঠ এবার আরও কাছে, যেন দরজার কাঠের ভিতর থেকে আসছে। ভুল সম্পূর্ণ দেখানো হলো, মানে অতীত প্রকাশ হলো, এখন বিচার সম্পূর্ণ হবে। হেমন্ত বুঝল, এখানে ভুল শুধু নিয়ম ভাঙা নয়, ভুল হলো সেই রাতের মিথ্যে, সেই অপমান, সেই মৃত্যু যা আজও শ্মশানের ভিতর দিয়ে বেঁচে আছে। রঘু হঠাৎ করে গলা চড়িয়ে বলল, তাহলে তুই আজ ডাকছিলি? তুই আমাকে ফাঁদে ফেললি? মাধবীর কণ্ঠ ঠান্ডা। ফাঁদ? আমি শুধু সত্য ফিরিয়ে আনছি রঘু। তুমি নিয়ম ভেঙেছ, তুমি ডেকেছ। আর হেমন্ত, সে পালিয়েছে। হেমন্ত দাঁত চেপে বলল, আমি পালাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম। মাধবীর কণ্ঠ এবার প্রথমবার একটু কাঁপল। বাঁচতে চাইলে আমাকে বাঁচালে না কেন? এই কথাটা হেমন্তকে ভিতর থেকে ভেঙে দিল, কারণ সে জানে সেদিন সে কিছু করতে পারেনি। সে নিজেও বাঁধা ছিল অপমানের দড়িতে, কিন্তু অপরাধবোধ যুক্তি মানে না। দরজার ওপারের পাহারাদার হঠাৎ করে একেবারে নীরব হয়ে গেল।
নীরবতা মানে কাজ শুরু। মেঝেতে ছাইয়ের ওপর কালো সুতোটা আবার নড়তে লাগল। এবার সেটা শুধু হেমন্তের দিকে না, রঘুর দিকে, কানাইয়ের দিকে। তিনজনকে এক লাইনে বাঁধতে চাইছে। হেমন্ত বুঝল শেষ মুহূর্ত এসেছে। সে ফিসফিস করে বলল, পাহারাদার, নিয়ম যদি ভারসাম্য হয় তাহলে শোন। তার চোখ দরজার ফাঁকের দিকে, যেখানে ছায়া দাঁড়িয়ে। ফুলটা বড় সালের, কিন্তু দাম দিতে হবে আজ। একটা শ্বাস নিয়ে এসে বলল, আমি দিচ্ছি, কিন্তু শর্ত আছে। দরজার ওপারে কোনো শব্দ নেই, কিন্তু শীতলতা এক ধাপ এগোয়, মানে শোনা হচ্ছে। হেমন্ত বলল, রঘুকে ছেড়ে দে, কানাইকে ছেড়ে দে। তার গলা ভারী। তাদের ভুল এই শ্মশানের রাতের, আমার ভুল 8 বছরের। তারপর একেবারে শেষ কথাটা বলল, আমাকে নে, কিন্তু এই শ্মশানকে মুক্ত কর। মাধবীর কণ্ঠ হঠাৎ করে থেমে গেল, যেন এই প্রস্তাবে সে নিজেও অবাক। দরজার ওপারের পাহারাদারের কণ্ঠ ধীরে ধীরে উঠল, মুক্তি চাই কে? হেমন্ত বলল, আমি। আর ঠিক তখনই দাওয়ার পাশে আধপোড়া দেহটার ফাটা খুলির ভিতর থেকে ধোঁয়া মুখ এক ঝলকে বেরিয়ে এলো। যেন এই কথাটা সে সহ্য করতে পারেনি। সে চায় না মুক্তি, সে চায় দেহ, সে চায় শিকার। ধোঁয়ামুখ কালচে আঠালো স্রোতের মতো ছুটে এলো, সোজা হেমন্তের বুকের দিকে। হেমন্ত এক মুহূর্ত দেরি করল না। সে হারিকেনটা উঁচু করে নিজের কপালের ছাই দাগের সামনে ধরল। তারপর এক ঝটকায় হারিকেনটা মেঝেতে উল্টে দিল। আগুন ঝরে পড়ল, তেল ছিটকে পড়ল, শিখা মেঝেতে ছাই কাদার উপর ছড়িয়ে পড়ল। রঘু চিৎকার করে উঠল, তুই আগুন জ্বালাচ্ছিস? হেমন্ত দাঁত চেপে বলল, না, আমি আগুনকে পথ দেখাচ্ছি। কারণ আগুনই একমাত্র জিনিস যাকে ধোঁয়ামুখ ভয় পায়, আর আগুনই একমাত্র জিনিস যা দেহের গল্প শেষ করতে পারে। আগুন ছড়িয়ে পড়তেই ধোঁয়ামুখ হঠাৎ করে থেমে গেল। কালচে স্রোতটা পিছিয়ে গেল, ফোঁস ফোঁস শব্দ করল। আর সেই আগুনের আলোয় দরজার ফাঁকের বাইরে এক মুহূর্তের জন্য দেখা গেল একটা বিশাল অবয়ব। মানুষ নয়, কাঁধে শেকড়ের মতো কিছু, চোখ হলুদ ফ্যাকাশে নয়, বরং গভীর কালো গর্তের মধ্যে আগুনের দানা। পাহারাদার। আর মাধবীর কণ্ঠ একেবারে ফিসফিস করে বলল, একবার আগুন জ্বালালে কেউ না কেউ পুড়বে হেমন্ত। হেমন্ত চোখ সরাল না। জানি। দরজার ওপারের পাহারাদারের কণ্ঠ একটাই কথা বলল, শেষ রাত শুরু। হেমন্তের কুড়েঘরের মেঝেতে ছড়ানো আগুনটা বড় আগুন না, কিন্তু শ্মশানের আগুন সবসময় ছোট থেকে শুরু হয়। ছাই আর তেলের ওপর শিখা লেগে উঠতেই ঘরের ভিতর আলোটা বদলে গেল। হারিকেনের হলুদ আলো আর আগুনের কমলা আলো মিশে এমন একটা রং তৈরি করল, যেটা দেখলেই মনে হয় কিছু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। ধোঁয়ামুখ ফোঁস করে পিছিয়ে গেল। কালচে আঠালো স্রোতটা আগুনের কিনারা ঘুরে ঘুরে পথ খুঁজছে, কিন্তু ঢুকতে পারছে না। আগুন তার জন্য বাধা। আর দরজার ফাঁকের বাইরে এক মুহূর্তের জন্য দেখা সেই বিশাল অবয়ব পাহারাদার এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু উপস্থিতি এমনভাবে ঘরে ঢুকে আছে যে দেয়ালের কাঠও যেন নীরব হয়ে গেছে। রঘু ভয় আর বিস্ময়ে কাঁপছে। হিমন্ত, তুই আমাদের আগুনে পুড়াবি? হেমন্ত চোখ তুলে তাকালো, চোখে ক্লান্তি, কিন্তু সিদ্ধান্ত। আগুন ছাড়া আজ আর কিছুই নেই রঘু। ধোঁয়ামুখ দেহ চায়, ডাক মন চায়, আর পাহারাদার নিয়ম চায়। কানাই কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি বাণী যাব, আমি বাঁচব। হেমন্ত খুব সংক্ষিপ্তভাবে বলল, বাঁচবি, কিন্তু এখন যা বলছি করবি। সে দ্রুত লাল সুতোটা খুলে 2 টুকরো করল। এক টুকরো কানাইয়ের কবজিতে বাঁধল, আরেক টুকরো রঘুর কবজিতে। এইটা ছাড়বি না, ভয় পেলে ছাড়বি না, আর আমার কথার বাইরে একটাও শব্দ বলবি না। রঘু ফিসফিস করে বলল, শব্দ বললেও কি হয়? হেমন্তের গলা ভারী, শব্দই তো ডাক। মেঝেতে আগুন একটু ছড়ালো, ছাই কাদা শুকিয়ে ফেটে ফেটে উঠছে। সেই ফাঁক দিয়ে কালো সুতো আবার মাথা তুলল, কিন্তু আগুনের কাছে এসে কুঁকড়ে গেল। তবুও সে থামেনি, তার ভেতর জেদ আছে, প্রতিশোধ আছে। দরজার ফাঁক থেকে মাধবীর কণ্ঠ এবার খুব কাছে, খুব স্পষ্ট, তুমি আগুন জ্বালালে হেমন্ত, ঠিক আছে, কিন্তু আগুন কাকে পোড়াবে? ধোঁয়াকে না তোমাকে? হেমন্ত দাঁত চেপে বলল, ধোঁয়াকে, আর আমার ভুলকে। মাধবীর কণ্ঠটা কেঁপে উঠল, প্রথমবার সত্যিকারের কেঁপে ওঠা। ভুলের আগুনে যদি তুমি পুড়ো, আমি কি পাবো? হেমন্ত এক মুহূর্ত চুপ করল, তারপর বলল, মুক্তি। এই মুক্তি শব্দটা বলার সঙ্গে সঙ্গেই দরজার ফাঁকটা আরও একটু বড় হলো, নিজে নিজে, যেন পাহারাদার সামনে এক ধাপ এসেছে। বাতাস ভারী হয়ে গেল, আগুনের শিখাও এক মুহূর্ত নুয়ে পড়ল, তারপর আবার সোজা দাঁড়ালো। পাহারাদারের কণ্ঠ এলো, এইবার ঘরের ভেতর থেকেই, যেন দরজার কাঠের ভিতর দিয়ে, মুক্তি, দাম। হেমন্ত মাথা নুয়ে বলল, জানি। তারপর সে ঘরের কোণ থেকে টেনে আনলো
চিতার জন্য রাখা শুকনো কাঠের বান্ডেল। সে দ্রুত আগুনটা মেঝে থেকে সরিয়ে কাঠের ওপর নিয়ম মতো আগুন ধরানোর চেষ্টা করল, কারণ মেঝের আগুন ধোঁয়ামুখে ঠেকায় কিন্তু শ্মশানকে পবিত্র করে না। শ্মশানের আগুন চাই, চিতার আগুন। সে কাঠ সাজালো, একটা ছোট চিতা, ঘরের ভেতরে না, দাওয়ার একদম সামনে। বাইরে বৃষ্টির ছাট এসে লাগছে, এমন জায়গায় বৃষ্টি থাকলেও আগুন জ্বলে যদি নিয়ম ঠিক থাকে। হেমন্ত ফিসফিস করে বলল, এটাই শেষ। লঘু কাপা গলায় বলল, শেষ মানে? হেমন্ত তাকালো দাওয়ার পাশে দাঁড়িয়ে থাকা আতপোড়া দেহটার দিকে, যেটা এখন নড়ছে না, কিন্তু তার ফাটা খুলির ভিতর থেকে ধোঁয়ামুখ আলাদা হয়ে স্রোতের মতো কাঁপছে। শেষ মানে এই দেহটা আজ সম্পূর্ণ পোড়াতে হবে, না হলে ধোঁয়ামুখ আবার দেহ খুঁজবে। মাধবীর কণ্ঠ এবার রাগী। দেহ পোড়ালে আমি কি? হেমন্ত বলল, তুই দেহ না, তুই স্মৃতি, তুই ডাক। তার গলা কাঁপল। তুই যে মাধবী ছিলি সেটা আমি অস্বীকার করি না, কিন্তু তুই এখন যা, তা শ্মশানের নিয়ম ভাঙে। দরজার ফাঁকে এক মুহূর্ত নীরবতা, তারপর মাধবীর স্বরটা খুব নিচু, খুব ধারালো। তুমি যদি সত্যিই মুক্তি দিতে চাও তাহলে আগে সত্য বলো হেমন্ত। হেমন্ত ভ্রু কুচকালো। সত্য? সেদিন বড়শালের রাতে। মাধবীর কণ্ঠ ধীরে ধীরে কেঁপে উঠল। তুমি আমাকে দেখেছিলে তাই না, গাছের কাছে, আমাকে বাধা। হেমন্তের বুকের ভিতরটা হঠাৎ করে ফেটে গেল। সে সত্যিই দেখেছিল, এক মুহূর্তের জন্য, ভিড়ের ফাঁক দিয়ে মাধবীকে বাধা অবস্থায়। আর সেই তখন নিজেই আধমরা, অপমানে স্তব্ধ। সে চিৎকার করতে পারেনি, কারো দিকে হাত বাড়াতে পারেনি। হেমন্ত নিঃশ্বাস আটকে বলল, দেখেছিলাম। মাধবীর কণ্ঠটা এবার একদম ফিসফিস। তাহলে তুমি পালাওনি হেমন্ত, তুমি চুপ ছিলে। এই কথাটা যেন ছুরির মতো। রঘু আর কানাই দুজনেই থমকে গেল। আগুনের শিখা এক মুহূর্ত দুলে উঠল, যেন কথার ভারে বাতাস কেঁপে গেছে। হেমন্ত চোখ বন্ধ করল, তারপর খুব ধীরে বলল, হ্যাঁ, একটা শ্বাস নিয়ে বলল, চুপ ছিলাম, আর সেই চুপ থাকাটাই আমার সবচেয়ে বড় ভুল। দরজার ওপার থেকে পাহারাদারের কণ্ঠ উঠল, ভুল, স্বীকার। হেমন্ত মাথা নুইয়ে বলল, হ্যাঁ। মাধবীর কণ্ঠ এবার নরম হলো, রাগ নেই, টান নেই, শুধু ক্লান্তি। তুমি যদি সত্যিই মুক্তি চাও তাহলে চুপ থাকার দাম দাও। হেমন্ত বুঝল, এটাই ভাগ, এটাই দাম। সে আগেই বলেছিল তার অংশ সে দেবে, এখন সময় এসেছে। সে ধীরে ধীরে নিজের কবজির লাল সুতোটা খুলল, আগুনের কাছে ধরল। সুতোটা জ্বলে উঠল, লাল আগুনে ছাই হয়ে গেল। তারপর সে রঘুর দিকে তাকালো, এখন আমি যা বলবো করবি, কানাইও করবে। রঘু কাঁপা গলায় বলল, কি? হেমন্ত বলল, দরজা খুললে তুই দুজন বাইরে যাবি না, একদম না। দাওয়ার বাঁদিকে থাকবি, আলো হাতে থাকবে, একটাও শব্দ করবি না। আর আমি যাব। কানাই চিৎকার করে উঠল, দাদা, আপনি যাবেন মানে? বাইরে তো। হেমন্ত থামিয়ে দিল, পাহারাদারকে দাম দিতে হয়, আর ধোঁয়ামুখকে দেহ দিতে হয়। তার চোখ কঠিন, কিন্তু আমি চাই দেহটা আগুনে যাক, ধোঁয়ামুখ খালি হাতে ফিরুক। রঘু হতভম্ব হয়ে বলল, তাহলে তুই? হেমন্ত খুব ধীরে বলল, আমি পাহারাদারের শর্ত মানছি। এই কথার সঙ্গে সঙ্গে দরজার খিল নিজে নিজে ক্লিক করে খুলে গেল। দরজাটা এবার আর ঠেকানোর জন্য টানাটানি করল না, দরজা নিজেই খুলল, যেন কারুর সামনে মাথা নোয়ালো। দরজা খুলে গেল। বাইরে বৃষ্টি, আর বৃষ্টির পর্দার মধ্যেই দাঁড়িয়ে আছে একটা বিশাল ছায়া, পাহারাদার। তার মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখের জায়গায় গভীর কালো গর্ত, গর্তের ভেতর একটা ক্ষীণ আগুনের দানা। আর তার পাশে ভেজা চুলে ঢাকা এক নারী অবয়ব, মাধবী। কালো শাড়ি, মাটি ছোঁয়া চুল, হলুদ ফ্যাকাশে চোখ। ধোঁয়ামুখ আগুনের ভয় দূরে সরে গিয়ে ফুস করে কাঁপছে, দেহটা হাতড়ে বেড়াচ্ছে। পাহারাদার কণ্ঠ দিল, দাম। হেমন্ত বাইরে এক পা দিল। বৃষ্টির পানি তার মাথায় পড়ল, ঠান্ডা নয়, বরং ভারী। সে অনুভব করল মাটি যেন তার পা টেনে ধরছে। শ্মশানের মাটির সঙ্গে এক ধরনের চুক্তি হয়ে যাচ্ছে। মাধবীর কণ্ঠ খুব আস্তে বলল, তুমি যদি দাও আমি ছাড়ব। হেমন্ত মাথা নুইয়ে বলল, দিচ্ছি। সে পিছনে একবার তাকালো। রঘু আর কানাই দুজনেই দাওয়ার বাঁদিকে দাঁড়িয়ে আছে, হাতে হারিকেন, মুখে আতঙ্ক, কিন্তু চুপ, যেমন সে বলেছিল। তারপর হেমন্ত সামনে তাকালো, পাহারাদারের দিকে। পাহারাদার তার লম্বা হাতটা তুলল, হাতের আঙুলগুলো শেকড়ের মতো। আঙুলের ডগা ছুলো হেমন্তের কপালের ছাই দাগকে। ছোঁয়া মাত্রই হেমন্তের মাথার ভেতরে যেন বজ্র পড়ল। তার 8 বছরের সব রাত, সব চিতা, সব ভয় একসাথে তার চোখের সামনে ঘুরে গেল। মনে হলো তার শরীরটা কুড়েঘরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আমি যেন শ্মশানের 4 দিক ঘুরে বেড়াচ্ছে। পাহারাদার বলল, শ্মশান
তোর। হেমন্ত বুঝল এটা মৃত্যু নয়, এটা বন্ধন। মাধবীর কণ্ঠ এবার খুব দূরের মতো। তুমি চুপ ছিলে, তাই তোমাকে চুপ থাকতে হবে। এখন থেকে তুমি পাহারা দেবে। হেমন্তের গলা বেরোলো না। সে চেষ্টা করল, কিন্তু শব্দ আটকে গেল, যেন তার কণ্ঠ পাহারাদার নিয়েছে দাম হিসেবে। রঘু চিৎকার করতে গেল, কিন্তু লাল সুতো বাঁধা কবজি তাকে থামিয়ে দিল। আর হেমন্তের কড়া নির্দেশ মনে পড়ে গেল, একটাও শব্দ না। দাওয়ার পাশে থাকা আধপড়া দেহটা হঠাৎ করে আগুন ধরানো চিতার দিকে গড়িয়ে পড়ল। আগুন এবার ঠিক মতো ধরল। বৃষ্টির মধ্যে আগুন জ্বলে উঠল, চিতা জ্বলল। ধোঁয়া মুখ ফোঁস করে চিৎকারের মতো একটা শব্দ করে পিছিয়ে গেল। তার শরীর নেই, তাই শব্দ ঠিক শব্দ না, বাতাসের ছেঁড়া আওয়াজ। চিতা জ্বলতে জ্বলতে দেহটা শেষ করতে লাগল, আর দেহের সঙ্গে সঙ্গে কালচে ধোঁয়া পাতলা হয়ে যেতে লাগল। ধোঁয়া মুখ হেরে যাচ্ছে। দেহ না থাকলে তার থাকার জায়গা নেই। মাধবী একবার চিতার দিকে তাকালো। তার চোখের হলুদ ফ্যাকাশে আলো ধীরে ধীরে কমে গেল, যেন বহুদিনের ক্লান্তি নেমে এলো। সে খুব আস্তে বলল, মুক্তি। তার অবয়ব বৃষ্টির পর্দার মধ্যে মিশে যেতে লাগল, চুল, শাড়ি, চোখ সব। আর পাহারাদার এক মুহূর্ত হেমন্তের কপালে হাত রেখে তারপর ধীরে ধীরে সরে গেল। দরজার বাইরে যে বিশাল ছায়া ছিল সেটা জঙ্গলের দিকে মিশে গেল। বৃষ্টি আবার স্বাভাবিক হলো, টিনে জল পড়ার শব্দ ফিরল, হাওয়া আবার হালকা হলো। রঘু আর কানাই দাওয়ার বাঁদিকে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে দেখল, দরজার সামনে বৃষ্টির মধ্যে এখন দাঁড়িয়ে আছে হেমন্ত। কিন্তু হেমন্ত আর আগের হেমন্ত না। চোখ খোলা, কিন্তু যেন অনেক দূরের দিকে তাকিয়ে আছে। মুখ খুলছে না, কণ্ঠ নেই। কানাই ফিসফিস করে বলল, দাদা, হেমন্ত দাদা। হেমন্ত তাকালো, চোখে রাগ নেই, ভয় নেই, শুধু দায়িত্ব। সে খুব ধীরে হাত তুলে দাওয়ার দিকে ইশারা করল, যেন বলছে, চলে যাও। রঘুর চোখে পানি চলে এলো। সে বুঝল হেমন্ত বাঁচল, কিন্তু বদলে গেল। আর সে নিজেই বলেছিল, দাম দিতে হয়। দুজন গরুর গাড়ির দিকে হাঁটতে শুরু করল। বৃষ্টি কমেছে, রাস্তার কাদা এখনও নরম। পেছনে তাকালে কুড়ে ঘরটা দেখা যায়। দাওয়ার সামনে আগুনের শেষ শিখা, আর এক নীরব পাহারাদার মানুষ, হেমন্ত। গাড়ির চাকা গড়াতে গড়াতে দূরে চলে গেল। শ্মশান আবার একা হলো। আর কুড়ে ঘরের দাওয়ার সামনে দাঁড়িয়ে থাকা হেমন্ত এবার আর হাসল না, কথা বলল না, শুধু বৃষ্টির শব্দ শুনল। কারণ এখন থেকে এই শ্মশানের নিয়ম ভাঙলে বিচার সেই শুরু করবে।